কারখানা খোলার সিদ্ধান্তে লকডাউনের মধ্যেই ঝুঁকি নিয়ে ঢাকামুখী পোশাক শ্রমিকেরা। বেতন কাটা হলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি নেতাদের। বাংলাদেশে সহজে কোম্পানি গঠনের সুবিধা পাবেন বিনিয়োগকারীরা। যুক্তরাষ্ট্রের রোড শোতে সালমান এফ রহমান। বিদায়ী অর্থ বছরের মূল লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সঞ্চয়পত্র বিক্রি। 11 মাসেই নিট বিক্রি প্রায় দ্বিগুণ। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি ইশরাত সুমা। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। কারখানা খোলার সিদ্ধান্তে এরই মধ্যে ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছেন হাজারো পোশাক শ্রমিক। কাল সুস্থভাবে কর্মস্থলে পৌঁছাতে পারবেন কিনা এ নিয়ে শঙ্কায় তারা। এ অবস্থায় শ্রমিক ছাঁটাই বা বেতন কাটা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শ্রমিক নেতাদের। এদিকে স্বাস্থ্যবিধি মেনে তাদের কর্মস্থলে ফিরিয়ে আনতে কারখানা মালিকদের প্রতি গণপরিবহন চালুর আহ্বান জানিয়েছে বিকেএমইএ। ব্যবসায়ীদের দাবির মুখে চলমান কঠোর লকডাউনের মধ্যেই রোববার তৈরি পোশাক সহ রপ্তানিমুখী শিল্প কারখানা খোলার সিদ্ধান্ত দেয় সরকার। যদিও চলমান বিধিনিষেধে শ্রমিকরা ঢাকার বাইরে থেকে কিভাবে কর্মস্থলে পৌঁছাবেন তার কোনো নির্দেশনা নেই প্রজ্ঞাপনে। এদিকে গণপরিবহন বন্ধ থাকায় করোনায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঝুঁকি নিয়ে ঢাকায় আসছেন হাজারো পোশাক শ্রমিক। সড়কে নানা ভোগান্তি নিয়ে কর্মস্থলে পৌঁছাতে হচ্ছে তাদের। তবে সময় মতো কারখানায় পৌঁছাতে না পারলে কর্মসংস্থান হারানোর আশঙ্কাও রয়েছে। লাস্ট টাইম ভেঙ্গালাইন আইছি, আসাবার সিরাজগঞ্জ রোডে আইছি। রোড থেকে আপনার 2000 টাকা হারেজ ভাড়া দিছি। 1 তারিখ থেকে অফিস আদালত সম্পূর্ণই খোলা, তাহলে কেন গাড়ি খোলা দিল না? 3 ডবল ভাড়া নিতেছে, যাওয়ার মতো কোনো অবস্থাই নেই। আমরা কেমনে যাবো? কালকে তো অফিস খোলা সব, এজন্য আর কি আসছি, না আসলে তো সমস্যা হইব। একদিন আগে নোটিশ দিয়ে কর্মস্থলে আসতে বাধ্য করা হচ্ছে শ্রমিকদের। কেউ আসতে না পারলে এক্ষেত্রে ছাঁটাই বা বেতন কাটা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান শ্রমিক নেতারা। প্রোডাকশন ম্যানেজার সাধারণত তারা টেলিফোন করছে যে তাদের কাজে যোগদান আসার জন্য, কিন্তু শ্রমিকরা কিভাবে আসবে তাদের তো আসার সে অবস্থা নেই। মালবাহী ট্রাকে করে আসতেছে, কারণ যদি শ্রমিকরা এখানে না আসে তাহলে তাদের চাকরি থাকবে না এবং তাদের মজুরি দিবে না। এটা কেমনতর অন্যায় শ্রমিকদের উপরে। এদিকে কর্মস্থলে পৌঁছানো সহজ করতে শ্রমিকদের জন্য গণপরিবহন চালুর আহ্বান জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন। আমার কিন্তু শ্রমিক লাগবে, তো এই জায়গাটা আসলে ভাবা দরকার অবশ্যই যে এদেরকে আনার কি ব্যবস্থা করা যায়। তো সেই ক্ষেত্রে লকডাউন তো আর উঠানো যাবে না, লকডাউন না উঠালে অন্তত শ্রমিকদেরকে আসার জন্য একটা বিশেষ ব্যবস্থা, পরিবহনের ব্যবস্থা করে দিলে এটা সবচেয়ে ভালো হবে। স্বাস্থ্যবিধি না মেনে শ্রমিকরা কর্মস্থলে আসায় কারখানায় সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে বিনিয়োগকারীরা সহজে কোম্পানি গঠন করতে পারেন। এছাড়া দেশে বিনিয়োগের জন্য সব ধরনের সুবিধা মিলবে বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসি আয়োজিত রোড শোয়ের তৃতীয় সেশনে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা তুলে ধরে বিদেশি ও প্রবাসী বিনিয়োগ আকর্ষণে যুক্তরাষ্ট্রের 4টি গুরুত্বপূর্ণ শহরে 10 দিনের রোড শোর আয়োজন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসি। ইতিমধ্যে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে রোড শো শেষ হয়েছে। লস অ্যাঞ্জেলেসে রোড শোর তৃতীয় সেশনে বিনিয়োগের ক্ষেত্রে কিছু সংকটের কথা তুলে ধরেন প্রবাসী বিনিয়োগকারীরা। মেক্সিকোতে আমদানি রপ্তানির অনুমতি পেতে 2 থেকে 3 দিন সময় লাগে, কিন্তু বাংলাদেশের বেলায় তা সপ্তাহখানেক লেগে যায়। মেক্সিকো ও অন্যান্য দেশের মতো সুবিধা পেলে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে। বিনিয়োগের নানা সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশে যে কোনো বিনিয়োগকারী সহজে কোম্পানি গঠন করতে পারবেন। আমি মনে করি প্রত্যেক প্রবাসী বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। এটি একটি নতুন বাংলাদেশ। 10 বছর আগেও কল্পনা করা যেত না বাংলাদেশের মাথাপিছু আয় ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি হবে, কিন্তু এখন তা বাস্তবতা। শিক্ষা ও নারীর ক্ষমতায়নের ফলে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। দেশের বিদ্যুৎ খাতের আমূল পরিবর্তন এসেছে, যার ফলে নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। Companies like Minister, companies like Butterfly, there are so many white goods companies which have now come up. দেশের উন্নয়ন তুলে ধরতে প্রবাসীদের আহ্বানও জানান সালমান এফ রহমান। এ সময় বিএসসিসি চেয়ারম্যান বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা নয়, দেশটির অংশীদার হতে চায় বাংলাদেশ। রোড শোতে ভালো সাড়া মিলছে বলেও জানান তিনি।
আমরা কিন্তু এখন আসছি বিজনেস পার্টনার ইনভেস্টরদেরকে ইনভাইট করতে। অনেকে এখনই বিনিয়োগে আগ্রহী, তো তারা নিশ্চয়ই খুব শীঘ্রই বাংলাদেশে আসবে। তাছাড়া রিটেল ইনভেস্টররাও এখন ছোট ছোট ইনভেস্টমেন্ট নিয়ে আসা শুরু করবে। তো আমরা আমাদের এই মোমেন্টাম তৈরি করাটাই ছিল আমাদের কাজ। এ সময় বাংলাদেশের পানি ও পয়ঃনিষ্কাশন খাতের উন্নয়নে প্রবাসীদের বিনিয়োগ করার আহ্বান জানান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম খান। ব্যবসা বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে অংশীদার হওয়ার সামর্থ্য ও সক্ষমতা রয়েছে বাংলাদেশের। বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে শুল্কমুক্ত সুবিধা পেতে পারেন প্রবাসী বিনিয়োগকারীরা। বিএসসিসি আয়োজিত এই রোড শোতে এসব সুবিধা অর্জনে প্রবাসী বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানালেন সরকারের নীতি নির্ধারকেরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে উম্মুনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2020-21 অর্থ বছরের মূল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 11 মাসেই সঞ্চয়পত্রের নিট বিক্রি প্রায় দ্বিগুণ হয়েছে। বিক্রির পরিমাণ 37,386 কোটি টাকা। তবে এই সময়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে সঞ্চয়পত্রের গ্রাহকদের মোট 30,305 কোটি টাকা মুনাফা পরিশোধ করা হয়েছে। ধারণা করা হচ্ছে পুরো অর্থ বছরের হিসাব চূড়ান্ত হলে সঞ্চয়পত্রের নিট বিক্রির পরিমাণ 40,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। এদিকে বিদায়ী অর্থ বছরের প্রথম 11 মাসে মোট 99,558 কোটি টাকার সঞ্চয়পত্র জমা হয়েছে। এর মধ্যে মূল টাকা পরিশোধ করা হয়েছে 62,172 কোটি টাকা। ফুল বিপণন সংরক্ষণে আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করে হচ্ছে স্থায়ী পাইকারি বাজার। আর এর সুবিধা পাবেন তৃণমূলের চাষি ও ব্যবসায়ীরা। কৃষি বিপণন অধিদপ্তর বলছে সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত হিমাগার থাকায় ফুলের পচন কমবে, বাড়বে রপ্তানিও। শুধু বিশেষ দিবস নয়, বাঙালির সব উৎসব আয়োজনেই অপরিহার্য ফুল। তাই দেশের অর্থনীতিতেও রয়েছে এর অবদান। এখন দেশের 20 থেকে 22 জেলায় প্রায় 6,500 হেক্টর জমিতে হচ্ছে ফুলের চাষ। তবে এর বিক্রির জন্য নেই স্থায়ী বাজার। রাজধানীর আগারগাঁওয়ে সারা দেশ থেকে ফুল এলেও এটি অস্থায়ী বাজার। নেই অবকাঠামোগত সুযোগ সুবিধাও। বায়ার নিয়ে এসে দেখাবো কোথায়? বাগান দেখানো তো দ্বিতীয় অপশন। আমাদের বাজার ব্যবস্থাপনা আগে দেখানোর পরে না বা মাঠ দেখাইতে হবে, কিন্তু বাজার ব্যবস্থাপনা দেখাইতে গেলে যে কাজগুলো করার দরকার তার জন্য স্থায়ী একটা পাইকারি বাজার, মানসম্মত একটা স্থায়ী পাইকারি বাজার হলেই অবশ্যই এই সেক্টর এক্সপোর্টে ভালো একটা ডেভেলপমেন্টে যাবে। মান বজায় রেখে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানি বাড়াতে এবার শীতাতপ নিয়ন্ত্রিত সংরক্ষণগার নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকার গাবতলীতে 55,000 বর্গফুট জমিতে হচ্ছে 3তলা ভবন। সেখানে দোকান পাবে অন্তত 300 ব্যবসায়ী। আধুনিক বিপণন ব্যবস্থা সহ থাকবে প্যাকেজিং গ্রেডিং এর সুবিধা। ইতিমধ্যে সকল মেশিনারিগুলো চলে আসছে। নির্মাণ কাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা এগুলো ইনস্টল করব এবং প্যাকেজিংয়ের জন্য এবং সর্টিং গ্রেডিংয়ের জন্য আমরা উন্নত মানের যাতে হয়। ইতিমধ্যে আমরা ব্যাংকক এবং আমরা ভারতের সাথে যোগাযোগ করেছি এবং প্রয়োজনে আমরা সেখান থেকে কনসালটেন্ট নিয়োগ দেওয়ার জন্য আমরা চিন্তাভাবনা করছি। অর্থনীতিতে কৃষি পণ্যের ভূমিকা বাড়াতে দরকার সঠিক বাজার ব্যবস্থাপনা। তাই টেকসই সুফল পেতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা চান বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক বাজারে আমাদের যে কৃষি পণ্যগুলো আছে সেগুলো আমরা কিন্তু একটা প্যাকেজিং করে সাপ্লাই চেইনটা মেনটেন করে আমরা কিন্তু এক্সপোর্ট করতে পারি। পাশাপাশি আমাদের যে ডোমেস্টিক মার্কেটটা আছে এই ডোমেস্টিক মার্কেটের কারণে স্থায়ী বাজারের ফলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই ফুলের মার্কেট বলে আবার অন্যান্য কৃষি পণ্যের ক্ষেত্রেও কিন্তু এটা আরও বেশি শক্তিশালী একটি কাঠামোতে রূপান্তর হবে। দেশে বছরে ফুলের বাজার 1200 থেকে 1500 কোটি টাকার। গত বছর রপ্তানি হয়েছে $1 লাখ ফুল। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে কিছুটা। তবে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ কমেছে প্রায় 15%। এ সময় বাজার মূলধনও কমেছে 781 কোটি টাকা। গত সপ্তাহে 5 কার্যদিবসের মধ্যে 3 দিনই মূল্যসূচকের উত্থানে লেনদেন হয় ঢাকার শেয়ার বাজারে। সপ্তাহ জুড়ে ডিএসইএক্স সূচক বেড়েছে 117.90 পয়েন্ট। সপ্তাহ শেষে অবস্থান করছে 6,425 পয়েন্টে। সূচকের পাশাপাশি শেয়ার বিক্রির চাপে বেড়েছে লেনদেনের পরিমাণও। গেল সপ্তাহে লেনদেন হয়েছে 7,128 কোটি 67 লাখ টাকা শেয়ার, যা আগের সপ্তাহ থেকে 422 কোটি টাকা বেশি। তবে লেনদেন বাড়লেও সপ্তাহ জুড়ে বাজার মূলধন কমেছে 781 কোটি টাকা।
লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টি। বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানি তালিকার শীর্ষ অবস্থানে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক, দ্বিতীয় বেক্সিমকো লিমিটেড এবং তৃতীয় অবস্থানে রয়েছে জিপিএইচ ইস্পাত। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকার শীর্ষে রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার, দ্বিতীয় জিপিএইচ ইস্পাত এবং তৃতীয় অবস্থানে বেকন ফার্মাসিউটিক্যালস। অন্যদিকে গেল সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে ৬৬ পয়েন্ট, লেনদেন হয়েছে ২৫৯ কোটি ৭৪ লাখ টাকা শেয়ার। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন কৃষি বিজ্ঞানীরা। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান তারা। এ সময় আয়োজকরা বলেন, দুর্যোগে দেশের কৃষির উন্নয়ন সচল রাখতে হবে। খাদ্য উৎপাদন ভালো হলে সংকট মোকাবিলা সহজ হবে। পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষকে সাধ্যমতো সহায়তা গুরুত্বপূর্ণ। করোনা প্রতিরোধে সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিও জরুরি। অনুষ্ঠানে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের উদ্যোগে ১০০ নিম্ন আয়ের মানুষকে চাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়া হয়। বন্ডের অপব্যবহার করে শুল্কমুক্ত পণ্য খোলা বাজারে বিক্রির অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ১,২৭ লাখ টাকা মূল্যের বন্ডের চোরাই কাপড় উদ্ধার করা হয়। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের সাথে থাকা ৬টি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। চক্রটি দীর্ঘদিন ধরেই বন্ড সুবিধায় বিদেশ থেকে শুল্কমুক্ত কাপড় আমদানি করে চোরাই পথে খোলা বাজারে বিক্রি করত। রাজধানীর ইসলামপুর কেন্দ্রিক কিছু সিন্ডিকেট এই অপরাধ করছে। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান AKM হাফিজ আক্তার। নিউ মার্কেট থানা মামলা নম্বর 15 তারিখ 30/7/2021 আমরা আসামিদের রিমান্ডে এর পিছনে কারা কারা জড়িত আছে সেই কাজগুলি করব। আর এরপরও যেসব সিন্ডিকেটগুলি আছে তাদের বিরুদ্ধে আমরা কঠোরভাবে এই কাজগুলি করব। দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাঁধ স্বেচ্ছাশ্রমে মেরামত হলেও তা দেখিয়ে টাকা তুলে নেওয়ার অভিযোগ ঠিকাদারদের বিরুদ্ধে। গত 5 বছরে খুলনা সাতক্ষীরা অঞ্চলের ১,৬৩৫ কিলোমিটার বাঁধের জরুরি মেরামতে প্রায় ৮০ কোটি টাকা খরচ দেখিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অভিযোগ আছে এর মধ্যে অনেকগুলো বাঁধই স্বেচ্ছাশ্রমে করা। কয়রার মদিনাবাদ এলাকার হামকুর গোড়া বাঁধটি ২০১৯ সালে ক্ষতিগ্রস্ত হয় ঘূর্ণিঝড় আম্পানে। এই বাঁধ জরুরি মেরামতে ২১,৫৬,০০০ টাকা খরচ দেখিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়রা বলছেন বাঁধটি মেরামত হয়েছে স্বেচ্ছাশ্রমে। আমরা তো ৫০-৬০ বছর আপনার কোনো কাজকর্ম হয়নি। এই এনজিওরা একটু করে বা আমরা নিজেরা করি, এছাড়া আর তো কেউ করে না। এই বাদ এই সরকারিভাবে করেছে, এইটুকু এই যে রাস্তায় বস্তা দিয়েছে, এইটুকু কাজ এই সরকারিভাবে হয়েছে, আর কোনো কাজ হয়নি। ঘূর্ণিঝড় ইয়াসে কয়রা উপজেলার ক্ষতিগ্রস্ত ২৫টি পয়েন্টের প্রায় ৭ কিলোমিটার বাঁধ জরুরি মেরামতে ব্যয় দেখানো হয়েছে ৫,৯১,১৯,০০০ টাকা। তবে এতেও মূল কাজ স্বেচ্ছাশ্রমে হয়েছে বলে দাবি স্থানীয়দের। আর এই বাঁধ দুর্যোগে কতটা সুরক্ষা দিতে পারবে তা নিয়েও আছে সংশয়। কন্ট্রাক্টরের মাধ্যমে দিলে আসলে মনে করেন যে কাজটা ভালো হয় না, সরকারি প্রতিনিধির কাজ দিলে সেটাই আছে ভালো হয়। অভিযোগ আছে স্বেচ্ছাশ্রমে মেরামত করা বাঁধের জন্য টাকা নিচ্ছেন ঠিকাদারেরা। তবে উল্টো ঠিকাদারদের দাবি খরচের অর্ধেক টাকাও পাননি তারা। শুধুমাত্র টেন্ডারে যে কাজগুলো হবে সেইগুলো ডিজাইন এস্টিমেট হয়, আর ডিপিএমের কোনো ডিজাইন এস্টিমেট হয় না। এই জন্য কিন্তু ওইখান থেকে আসলে কতটুকু কাজ হওয়া দরকার সেটাও কিন্তু আমরা বুঝতে পারি। পানি উন্নয়ন বোর্ড বলছে স্বেচ্ছাশ্রমে মেরামত করা বাঁধগুলোর জন্য জিও ব্যাগ সহ নানা সহযোগিতা করেন তারা। কাজের মান নিয়ে অভিযোগও মানতে রাজি নন কর্মকর্তারা। আমরা কিন্তু এটা পরবর্তীতে ওই ঠিকাদারকে পেমেন্ট করি না, ঠিকাদারকে পেমেন্ট করা হয় যতটুকু মাটির কাজ করবে আর জিও ব্যাগের কাজ করবে। এই জিনিসটার আবার কোয়ালিটি কন্ট্রোল করবে ইউনোর প্রতিনিধি এবং এমপির প্রতিনিধি। প্রকল্প আসে, প্রকল্প যায়, ব্যয় হয় শত কোটি টাকা, কিন্তু শত কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বাঁধ ঘোচাতে পারে না উপকূলবাসীর দুঃখ। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কয়রা, খুলনা। ভারী বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লাবিত সাতক্ষীরা ও বাগেরহাটে নিম্নাঞ্চল।
এতে ভেসে গেছে অনেক ঘেরের মাছ। বারবার প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিতে দিশেহারা চাষিরা। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর, কালীগঞ্জ উপজেলার জনজীবন। এসব এলাকার মানুষের আয়ের মূল উৎস মাছ চাষ। বারবার দুর্যোগে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। গত বছর ঘূর্ণিঝড় আম্পানে জেলার মাছ চাষিদের বিপর্যয়ের মুখে পড়তে হয়। সবশেষ ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই ভারী বৃষ্টি আর জোয়ারে ভেসে গেছে 20,000-এর বেশি মাছের ঘের। এবছর ঘেরের উৎপাদন, মাছের উৎপাদন ভালো হবে, কিন্তু এই প্লাবিত হয়ে আমাদের কৃষক একদম ফকির। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমি টাকা নিয়ে ঋণ করে যে ঘেরটা করছিলাম, তাদের আমি ঋণ কিভাবে শোধ দেবো এবং আগামী মৌসুমে আমি কিভাবে ঘের করব। 20,000 ঘেরে 53 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য কর্মকর্তা। 3টি উপজেলা অনেক ক্ষতি হয়েছে, এখানে চিংড়ি ভেসে গেছে, অবকাঠামো ক্ষতি হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত যে প্রাথমিক তথ্য, তাতে 53 কোটি 49 লক্ষ টাকার ক্ষতি হয়েছে আনুমানিক। ভারী বৃষ্টি আর জোয়ারে ক্ষতিগ্রস্ত বাগেরহাটের মাছ চাষিরাও। ভেসে গেছে রামপাল, মোংলা, শরণখোলা, মোরেলগঞ্জ ও সদর উপজেলার 9,000 চিংড়ি ঘের ও 7,500 পুকুরের মাছ। চিংড়ি মাছ ছাড়িয়েছি, এই চিংড়ি মাছ সব গলদা চিংড়ির পোনা আর কি দাম এ বাইরে গেছে। টানায় 2 দিনের বৃষ্টিতে অন্তত শতকরা 90% ঘের ভেসে গেছে। মাছের ঘের ভেসে প্রায় 11 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। বৃষ্টিপাতের ধারা এবং জোয়ারের ধারা যদি অব্যাহত থাকে, এই ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে। জেলা মৎস্য দপ্তর, উপজেলা মৎস্য দপ্তর মাঠে সক্রিয় আছে। বাগেরহাট জেলায় ছোট বড় মিলিয়ে 67,000 মাছের ঘের রয়েছে। চলতি অর্থ বছরে 33,000 মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা টিকা সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হলে বিশ্বব্যাপী অর্থনৈতিক ও বাণিজ্য পুনরুদ্ধার বাধাগ্রস্ত হতে পারে। এই পূর্বাভাস উঠে এসেছে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদনে। সেখানে বলা হয়, টিকা উৎপাদন এখনও অপর্যাপ্ত রয়ে গেছে এবং টিকা প্রাপ্তিতে বিশ্বজুড়ে তীব্র বৈষম্য সৃষ্টি হয়েছে। এর ফলে মহামারী এখন স্বল্প আয়ের উন্নয়নশীল অর্থনীতিগুলোর জন্য বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। করোনা মহামারী থেকে বেরিয়ে আসতে বিশ্বজুড়ে জোর প্রচেষ্টা চলছে। এক্ষেত্রে অন্যতম হাতিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে করোনা প্রতিরোধী টিকা। উন্নত দেশগুলো এরই মধ্যে পর্যাপ্ত সংখ্যক নাগরিককে টিকার আওতায় আনার পথে রয়েছে। পিছিয়ে আছে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলো। চাহিদার সাথে সঙ্গতি রেখে টিকা না পাওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে দেশগুলোর টিকাদান কার্যক্রম। আর এটি বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারে বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে বলে জানিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO। অর্থনীতি সারাদিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কারখানা খোলার সিদ্ধান্তে লকডাউনের মধ্যেই ঝুঁকি নিয়ে ঢাকামুখী পোশাক শ্রমিকেরা। বেতন কাটা হলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি নেতাদের। বাংলাদেশে সহজে কোম্পানি গঠনের সুবিধা পাবেন বিনিয়োগকারীরা। যুক্তরাষ্ট্রে রোড শোতে সালমান এফ রহমান। বিদায়ী অর্থ বছরের মূল লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সঞ্চয়পত্র বিক্রি। 11 মাসে নিট বিক্রি প্রায় দ্বিগুণ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।